চল অনন্যা, কাউকে বোকা বানাই, চল। কি সুকন্যা, তুই সবসময় মজা করিস, চল বাড়ি চল। চল না, আগে কাউকে একটু বোকা বানাই, চল না। না, অনেক হয়ে গেছে, তুই উল্টোপাল্টা কাজ করিস আর বকা আমাকে খেতে হয়। কাল তুই পাশের বাড়ির কাকিমার সঙ্গে কি করেছিস রে? হ্যাঁ কেন, কিছু বলছিল নাকি? হ্যাঁ হ্যাঁ বলছিল, আয় তুই আজকে তোকে মজা দেখাচ্ছি, বল তুই কি করেছিস? আরে তেমন কিছু না, ওই কাকিমাকে আমার একদম ভালো লাগে না, তাই আমি একটু ঝগড়া করছিলাম। তাই যখন আমাকে বললো কালকে মাকে বলে দেবে, তাই আমি বললাম ঠিক আছে দেখে নেব, আমার নামও অনন্যা, বুঝলে, অনন্যা। এরপর অনন্যা সুকন্যাকে মারতে গেলে সুকন্যা বাড়ির দিকে দৌড়িয়ে পালায়। অনন্যা আর সুকন্যা একই রকম দেখতে দুই যমজ বোন ছিল, কেউ তাদেরকে চিনতেই পারতো না। মাঝে মধ্যে তো বাবা মাও অনন্যা আর সুকন্যাকে চিনতেই পারতো না, আর সুকন্যা এটারই ফায়দা তুলত। সুকন্যা বদমাইশি করত আর বেচারি অনন্যা বকা খেত। সেদিনও বাড়িতে দেরি করে এলো সুকন্যা আর বকা খেলো অনন্যা। আর সেদিন বিকালবেলাতে, শান্তি পেয়েছিস তুই এবার? আরে তুই এত কেন চিন্তা করিস, 2 বছর বাদে আমাদের বিয়ে হয়ে যাবে, তারপর কোথায় তুই কোথায় আমি। এরপর সুকন্যা আরো চালাক আর ফাঁকিবাজ হতে লাগলো, আর অনন্যা হলো পরিশ্রমী আর সংস্কারী। কিন্তু দুই বোনের ভাগ্যতে তো একই সঙ্গে থাকা লেখা ছিল। একই বাড়িতে দুই বোনের বিয়ে হয়ে গেল। বড় ছেলের সঙ্গে বিয়ে হলো সুকন্যার, আর ছোট ছেলের সঙ্গে বিয়ে হলো অনন্যার। অনন্যা বাড়ির অন্যান্য কাজের সঙ্গে সঙ্গে রান্নাটা খুবই ভালো করতে পারত। তারপর একদিন, আরে বসে বসে এখানে টিভি দেখছো, যাও রান্নাটা করো। মা, আপনি একটু অনন্যাকে বলুন না, সকাল থেকে তো আমিই কাজ করছি, কাপড় কাচলাম, বাসন মাজলাম। ও আচ্ছা সরি, আমি ভাবলাম সবকিছু অনন্যাই করেছে। না না মা, সব কাজ তো আমিই করেছি, ও তো এক্ষুনি ঘর থেকে বার হলো। আচ্ছা দাঁড়াও, এক্ষুনি ওর খবর নিচ্ছি আমি। সরলা রেগে গিয়ে অনন্যার কাছে গেল যখন সে ঝাড় দিচ্ছিল। রাত দিন খালি আরাম করছো নয় টিভি দেখছো, এটা কি ঝাড় দেওয়ার সময়? কিন্তু মা, একটু তোমার বোনের দিকে তাকাও, বেচারি সারাদিন কত না কাজ করে। শাশুড়ি মায়ের কথা শুনে অনন্যা বুঝতে পারল যে সুকন্যা তার শাশুড়ি মাকেও বোকা বানিয়ে দিয়েছে। কিন্তু সে শাশুড়িকে কিছু না বলেই চুপচাপ কাজ করতে থাকে। বেচারি অনন্যাই সকাল থেকে সন্ধে পর্যন্ত বাড়ির সমস্ত কাজ একাই করে যেত, কিন্তু তবুও সেই বকা খেত। একদিন, বৌমা চলো, আজকে রান্নাঘরে একসঙ্গে রান্না করি, চলো। ঠিক আছে মা, আপনি যান, আমি আসছি। এরপর সরলা রান্নাঘরে গেল আর সুকন্যা গেল অনন্যার ঘরে। ওই অনন্যা, মা তোকে রান্নাঘরে রান্না করতে ডাকছে, যা। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। সুকন্যা আরও একবার অনন্যাকে বোকা বানিয়ে দিল। বেচারি অনন্যা তো বুঝতেই পারেনি যে তার শাশুড়িমা তাকে নয় সুকন্যাকে ডেকেছিল। আর রান্নাঘরে, এসেছো, কোথায় ছিলে? নাও এবার তুমি আটা মাখো, আমি সবজি কেটে দিচ্ছি। ঠিক আছে মা। অনন্যাকে খুবই তাড়াতাড়ি সুন্দর করে আটা মাখতে দেখে সরলা খুব খুশি হয়ে বলে, আরে বাহ বৌমা, এত তাড়াতাড়ি এত সুন্দর করে আটা মাখলে, তুমি একটু অনন্যাকে শেখাও না, কিছুই পারে না ও। এই কথা শুনে অনন্যা বুঝতে পেরেছিল যে আসলে তার শাশুড়ি তাকে সুকন্যা ভাবছে। আর সে এটাও বুঝতে পেরেছিল যে করে সুকন্যা রান্নার হাত থেকে বাঁচার জন্যই এটা করেছে। তার সুকন্যার উপরে খুব রাগ হলেও সে চুপ ছিল। এভাবেই অনেকটা সময় কেটে গেল। আর সরলার নজরে তো বাড়ির সমস্ত কাজ সুকন্যাই করত, রান্নাও সুকন্যাই করত, আর অনন্যা নাকি শুধু বসে বসে টিভি দেখত। যদিও সত্যিটা ছিল সম্পূর্ণই বিপরীত। একদিন, সুকন্যা বৌমা। হ্যাঁ মা, বলুন। ওই দিন ওই যে তুমি বাদামের হালুয়া বানিয়েছিলে না, ওটা খেতে খুব ইচ্ছা করছে, বানিয়ে দেবে একটু? এটা আর কি বড় কথা, আপনি বসে টিভি দেখুন, আমি এক্ষুনি বানিয়ে আনছি। না না, খাওয়ার সঙ্গে সঙ্গে আমি ওটা বানানোও শিখব। তুমি চলো রান্নাঘরে, তুমি রান্না করবে আর আমি দেখব, কেমন? মা, আপনি বসুন না। আরে চলো না, একসঙ্গে বানাই, চলো। সরলার এমন জেদ দেখে সুকন্যা তো চিন্তায় পড়ে যায়, কারণ সে কখনো রান্নাঘরে গিয়ে ভালো কিছু বানায়নি। এদিকে শাশুড়ি ভাবত রান্নার সমস্ত দায়িত্বই সুকন্যা নিয়েছিল, কিন্তু সুকন্যা এত সহজে হেরে যাওয়ার মেয়ে ছিল না। তার মাথায় আইডিয়া এলো। মা, আমি রেডি করছি, ততক্ষণ আপনি বাদামটা নিয়ে আসুন। আরে ওটা তো আমার ঘরে রাখা,
দাঁড়াও, আমি নিয়ে আসছি, ততক্ষণে তুমি রান্নাঘরে যাও। হ্যাঁ। যখনই সরলা তার ঘরের দিকে গেল তখনই রান্নাঘরে অনন্যা চলে এলো। সে একদম সুকন্যার মতনই শাড়ি পরেছিল। তুই যা, আমি দেখছি। পারবি তো? হ্যাঁ হ্যাঁ, আমি জানি যে তুই কত ভালো হালুয়া বানাতে পারিস। এখন যা, নইলে মা চলে আসবে। অনন্যা চাইছিল না যে তার বোন বকা খাক, তাই সে সুকন্যা সেজে রান্নাঘরে কাজ করতে লাগলো। সে সুকন্যা সেজে শাশুড়িকে হালুয়া বানাতে শেখালো। হালুয়া খুবই সুস্বাদু হয়েছিল। অনন্যাকে সুকন্যা ভেবে সরলা তো সুকন্যার উপর খুবই খুশি হয়েছিল। আর চলে যাওয়ার সময় সরলা বলল, সুকন্যা মা, তুমি তোমার বোনকে একটু বোঝাও। ওকে দেখলেই আমার মাথাটা গরম হয়ে যায়। তোমরা একই মায়ের পেটের বোন, তবু কত পার্থক্য তোমাদের মধ্যে, সত্যি। শাশুড়ির এই কথা শুনে অনন্যার খুবই খারাপ লাগছিল, কিন্তু সুকন্যার কথা ভেবে সে সত্যিটা তার শাশুড়িকে বলতে পারে না। পরের দিন সকালে সুকন্যা যখনই রান্নাঘরের দিকে যাচ্ছিল তখনই সরলা তার হাত ধরে বলে, এটা কি করছেন মা? আজকে আমি তোকে ছাড়বো না। তুই সবসময় আমাকে মিথ্যে কথা বলেছিস। আসলে তুই কিছুই পারিস না। সব সময় নিজের বোনকে দিয়ে পরিশ্রম করিয়ে নিজে আরাম করেছিস। আর ও বেচারি সারাদিন বাড়ির কাজ করে গেছে, আর সেই সঙ্গে আমার বকাও শুনেছে। সরলা যখন সুকন্যাকে ভীষণ বকছিল তখন সুকন্যা আবার মিথ্যে বলে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। না মা, আমি মিথ্যে কেন বলবো? কালকেই তো রান্নাঘরে আমি আপনার জন্য হালুয়া বানালাম। আপনি তো নিজেই দেখলেন সব। ওখানে ছিলাম বলেই তো সবটা জানতে পেরেছি। কাল তুই হালুয়া বানিয়েছিলিস তো তোর হাতটা দেখা। কাল কড়া নামাতে গিয়ে যেখানে ফোসকা পড়েছিল, দেখা দেখা। এই শুনে সুকন্যা নিজের হাতটাকে পিছনে নিয়ে চুপচাপ দাঁড়িয়েছিল, কারণ সত্যি যে এখন সামনে চলে এসেছিল। আর সরলা অনন্যার ঘরে গিয়ে অনন্যার পুড়ে যাওয়া হাতটা দেখে আদর করে অনন্যার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আমাকে ক্ষমা করে দাও বৌমা। তবে হ্যাঁ, তুমি এবার আমাকে একটা কথা দাও। তোমার হাত ঠিক হয়ে যাওয়ার পরে তোমার বোনকে বাঁচানোর জন্য তুমি আর কোনোদিন কোনো কাজ করবে না। সীমা আর রাধা দুজনেই আপন বোন ছিল, কিন্তু তাদের আচরণে আকাশ পাতাল তফাৎ ছিল। রাধা যেমন সহৃদয় আর স্বভাবে বিনম্র ছিল, তেমনি সীমা ছিল এক নম্বরের স্বার্থপর আর লোভী। ওদের কলেজ শেষ হয়ে যাওয়ার পর ওদের মা বাবা বিয়ের জন্য পাত্র খুঁজতে লাগলো, আর সীমা বড় বোন ছিল বলে তার বিয়েই আগে ঠিক হলো। একদিন যখন পরিবারের সবাই একসঙ্গে বসে কথা বলছিল, মা সীমা, আমি তোমার জন্য একটা পাত্র দেখেছি। এই দেখো, এটা ওর ছবি। ঠিক আছে, কিন্তু আগে এটা বলো যে ছেলেটা কতদূর পড়াশোনা করেছে, আর ওর ঘরবাড়িও বা কেমন। আমি চাই না যে আমার বিয়ে কোনো অশিক্ষিত গরিব ছেলের সঙ্গে হোক। আরে মা, ছেলে ব্যাংকে উঁচু পদে চাকরি করে, আর ভালো পরিবারের ছেলে, টাকা পয়সার কোনো অভাব নেই। তাহলে ঠিক আছে, আমি এই বিয়েতে রাজি। নির্দিষ্ট সময় খুব ধুমধাম করেই সীমার বিয়ে হয়ে গেল। আর যেহেতু সীমা বড় মেয়ে ছিল, তাই তার বাবা ওর বিয়ের আয়োজনে কোনো ত্রুটি রাখেনি, বরং সে তার সাধ্যের চেয়ে বেশি খরচ করেছিল। এই কারণে তার উপর ঋণের ভারও পড়েছিল। এর কিছুদিন পর রাধাও বিয়ের জন্য উপযুক্ত হয়ে গেলে একদিন, শোনো না, বলছি আমি না রাধামার জন্য একটা ছেলে দেখেছি। এরা সীমার শ্বশুরবাড়ির মতো অত বড় লোক নয়, কিন্তু শহরে ওদের নিজের বাড়ি আর একটা মুদিখানার দোকান আছে। ওখানে আমাদের রাধা ভালো থাকবে তো? হ্যাঁ, কেন থাকবে না? ইচ্ছে তো আমারও ছিল যে সীমার মতো রাধার বিয়েটা ধুমধাম করে দেব, কিন্তু কি করব, টাকার সমস্যাটা যে আমায় আটকে দিচ্ছে। কত বড় বাড়িতে রাধা মায়ের জন্য সম্বন্ধ দেখেছি, শুধু এই টাকার সমস্যাটার জন্য এগোতে পারিনি। তখনই রাধা সেখানে এসে পড়ল, আর সে তার মা বাবার সমস্ত কথা শুনে ফেলেছিল। তুমি একদম চিন্তা করো না বাবা, তুমি আমায় যেখানেই বিয়ে দেবে আমি সেখানেই খুশি থাকব। আমার তো শুধু তোমাদের আশীর্বাদ চাই। রাধার কথা শুনে ওর বাবা একটু শান্তি পেল, আর নির্দিষ্ট সময়ই খুবই সাদাসিধেভাবে রাধারও বিয়ে হয়ে গেল। রাধার শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া একমাত্র শাশুড়িই ছিলেন, আর যিনি প্রায়ই অসুস্থ থাকতেন। রাধা এসেই বাড়ির সমস্ত দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিল, আর এই দেখে তার শাশুড়িমাও স্বস্তি পেলেন। রাধা বাড়ির কাজ সেরে তার স্বামীকে দোকানের কাজেও সাহায্য করত, আর অন্যদিকে শ্বশুরবাড়িতে সীমার দিন ভালোই কাটছিল। কখনো শপিং,
আর কখনো বা বন্ধুদের সঙ্গে কিটি পার্টি। একদিন যখন রাধা আর তার স্বামী দোকানের কাজে ব্যস্ত ছিল, তখনই সেখানে একটা চকচকে গাড়ি করে সীমা আর তার স্বামী এলো। সীমার হাতে একটি মিষ্টির বাক্স ছিল। এরপর ওরা দোকানে গেল আর সীমা রাধার হাতে মিষ্টির প্যাকেটটি দিয়ে বলল, তোর জামাইবাবু আজকেই এই গাড়িটা কিনেছে, পুরো 20 লাখ টাকা দাম। আমি ভাবলাম তোকে ওই খুশির খবরটা জানাই। আসলে সীমা রাধাকে ছোট করার জন্যই সেখানে এসেছিল, কিন্তু সরল সাদাসিধে রাধা সীমার এই চালাকিটা বুঝতে পারল না। কিন্তু রাধার স্বামী অনিল এই সবকিছুই বুঝতে পেরেছিল। সীমা আর তার স্বামী সেখান থেকে চলে গেলে অনিল বলল, তোমার বোন আমাদের এখানে খুশির সংবাদ দিতে আসেনি, বরং আমাদের ছোট করতে এসছে। কারণ তোমার বোন জানে যে আমাদের গাড়ি কেনার মতো ক্ষমতা নেই, তাই নিজেদের নতুন গাড়িটা দেখিয়ে আমাদের অপমান করতে এসেছিল। না গো, এমনটা হতেই পারে না। দিদি কেন আমাদের ছোট করতে আসবে? এমনটাই গো, এমনটাই। উনি তো জানেন যে আমি কোনোদিনও গাড়ি কিনতে পারবো না, কারণ আমি যে একজন সামান্য দোকানদার, আর ওনার স্বামী ব্যাংকের বড় অফিসার। কেন? কে বলেছে যে তুমি কোনোদিনও গাড়ি কিনতে পারবে না? নিশ্চয়ই পারবে। আরে সীমা দিদির স্বামী তো ব্যাংকে চাকরি করে, তাই একদিক দিয়ে দেখতে গেলে তো উনি ব্যাংকের চাকর, তাই ওনাকে ব্যাংকের নির্দেশেই কাজ করতে হয়। আর এখানে তো তুমি নিজের মালিক নিজেই। তুমি চাইলে যখন খুশি যেভাবে খুশি কাজ করতে পারো। আমি তোমার সঙ্গে আছি, তুমি পরিশ্রম করে যাও, দেখবে কিছুদিনের মধ্যেই তুমি একটা গাড়ি নয় 10টা গাড়ির মালিক হবে। এরপর অনিল সমস্ত চিন্তা ছেড়ে হাড়ভাঙা পরিশ্রম করতে লাগল। সে রোজ সকাল 7টায় নিজের দোকান খুলত আর রাত 10টা পর্যন্ত দোকানেই থাকত। আর দুপুরবেলায় রাধাও তার কাজে সাহায্য করার জন্য দোকানে আসত। রাধা আর অনিল দুজনেই স্বভাবে নম্র ছিল, আর তারা খদ্দেরদের সঙ্গেও খুবই নম্রভদ্রভাবেই কথা বলত। আর এর ফলস্বরূপ যারাই ওদের দোকানে একবার আসত তারা বারবার আসত। রাধা আর অনিল খদ্দেরদের সস্তায় ভালো জিনিস দেওয়ার জন্য একটি সুন্দর যোজনা বানালো। আর তাই তারা দোকানের জিনিসগুলো শহরের পাইকারি ব্যবসায়ীদের থেকে না কিনে দিল্লি আর মুম্বাইয়ের মতো বড় শহর থেকে সরাসরি কিনে আনতে লাগলো। আর এতে খদ্দেররাও সস্তায় ভালো জিনিস পেয়ে যেত, আর ওদেরও লাভ হতো। এইভাবে ধীরে ধীরে কয়েক বছরের মধ্যেই অনিল রাধার নামে কয়েকটা মুদিখানার দোকান, ফলসবজির দোকান আর ডেয়ারির সামগ্রীর দোকানেরও শুভারম্ভ করল। আর তার নাম রাখল রাধা গ্রোসারি মার্ট। এখন অনিল আর রাধার শহরে অনেকগুলো গ্রোসারি মার্ট ছিল। এখন ওদের নাম শহরের স্বনামধন্য ব্যবসায়ী আর প্রথম সারির ধনী ব্যক্তিদের নামের তালিকায় ছিল। এইসবে তো রাধার শাশুড়ি খুব খুশি ছিল। সে সবাইকে বলতো, আরে আমার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ। ও যেই আমার ঘরে এলো কি থেকে কি বানিয়ে দিল। তাই তো বলি রাধা মা আমার সাক্ষাৎ লক্ষ্মী মায়ের রূপ, মাটিতে হাত দিলেই সোনা হয়ে যায়। একদিন অনিল একটি নতুন গাড়ি নিয়ে বাড়িতে এলে, আরে আবারও একটা নতুন গাড়ি নিয়ে এলে। না গো, এই যে তোমার কথাই সত্যি হচ্ছে, আমি কিচ্ছু করছি না। কোন কথাটা? আরে তুমিই তো বলেছিলে যে আমি একটা নয় 10টা গাড়ির মালিক হব। নাও, ওর মধ্যে 7টা তো চলেই এসছে, আর মাত্র 3টে বাকি। এই শুনে রাধা হাসতে লাগল। চলো, এই খুশিতে আমরা তোমার বোনের বাড়িতে মিষ্টি দিয়ে আসি। এরপর দুজনে মিষ্টির প্যাকেট নিয়ে সীমার বাড়িতে গেল। গাড়ি থেকে নেমে ওরা ওর বাড়ির দরজার কাছে এগোতেই দেখল যে সীমা আর তার স্বামীর মধ্যে তুমুল ঝগড়া চলছে, আর ওদের খেয়ালই ছিল না যে ওরা এসে পড়েছে। আরে আমি বলছি যে কি দরকারটা ছিল ব্যাংকের টাকা মারার? তোমার জামিন করাতেই তো আমার সমস্ত সেভিংস শেষ হয়ে গেল। আর তার উপরে তোমায় আবার ব্যাংক থেকেও লাথি মেরেছে। ঘরে যে একটা কানাকড়িও নেই। তোমার জন্য ঘর বাড়ি গাড়ি সব বন্ধক রয়েছে। তোমার একটা ভুল জীবনটা ছাড়খাড় করে দিল। আমি কি শুধু একা আমার জন্য ব্যাংকের পয়সা সরিয়েছি? এইসব আমি শুধু তোমার জন্য করেছি। তোমারই তো ইচ্ছে ছিল শপিং করার, কিটিপাটি করার। নাও এবার ঠেলা সামলাও। দেখো, একদম খোটা দেবে না। আমার জায়গায় যদি অন্য মেয়ে হতো না, একদম তোমায় লাথি মেরে বাপের বাড়ি চলে যেত। তো তুমিও চলে যাও না। কে বারণ করেছে তোমায় শুনি? জানো তো যে বাপের বাড়ির অবস্থাটা আমার ভালো নয়, তাই বুঝি এখন বাকসাজা হচ্ছে না? হ্যাঁ। ওরা ঝগড়াই করছিল, ঠিক তখনই ওদের নজর রাধার অনিলের উপর পড়ল। আর সীমা গিয়ে কাঁদতে কাঁদতে রাধাকে জড়িয়ে ধরল। আরে তোমরা এখানে মানে? আপনাকে আর কিচ্ছু বলতে হবে না, আমরা সব জানি দাদা। আমি শুনলাম তুমি নাকি এই মাসে আরেকটা নতুন গ্রসারির দোকান খুলতে যাচ্ছ। তাই যদি দয়া করে তুমি ওই স্টোরের ম্যানেজার হিসেবে আমায় রাখতে।
তবে যে আমার খুব উপকার হতো। আমাদের বাড়ির অবস্থা তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদের কাছে আর কি লুকাবো। এই শুনে অনিল আর রাধা একে অপরের দিকে তাকালো, আর তারপর সীমার স্বামীকে হ্যাঁ বলে দিল। আজ যে সীমার সব দর্প চূর্ণ হয়ে গেল। একদিন সে যাকে তার অর্থবল দেখিয়ে ছোট করেছিল, আজ তার জীবন তারই দয়াতে কাটছিল। আর সে এটাও বুঝতে পেরেছিল যে কখনোই টাকা পয়সা নিয়ে অহংকার করতে নেই। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।